আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন। প্রিয় দর্শক, পহেলা মে দিবস উপলক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পোশাক খাত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে থাকছে দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের উন্নয়নে কাজ করে শ্রমজীবী মানুষ, আর ভোগবিলাসে মগ্ন থাকে সরকারি লুটেরা। এই লুটপাট তন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে। শ্রমজীবী মানুষের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় শ্রম দিবে শ্রমিক আর মুনাফা খাবে সরকারি সিন্ডিকেট। এভাবে শ্রমিক অধিকার বাস্তবায়িত হবে না। জানাবো শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কি হয়। প্রিয় দর্শক, আপনারা জানেন সামনেই আসছে উপজেলা নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে এমপি মন্ত্রীরা তাদের স্বজনদের প্রার্থী করিয়েছেন। আর এ বিষয়ে খোদ নিষেধাজ্ঞা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার, কিন্তু তার নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই প্রার্থী করিয়েছেন এবং জোর প্রচারণা চালাচ্ছেন তাদের পক্ষে। আর ওইসব এমপি মন্ত্রীদের নামে শেখ হাসিনার কালো খাতায় লেখা হয়েছে। এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনার সঙ্গেই থাকুন। জানিয়ে দেব, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এদিকে ছাত্রলীগ নেতার হুমকি, রাজশাহীতে পা দিলে তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে অব্যাহতভাবে হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিয়ে অ্যামনেস্টির প্রতিবেদন। বাংলাদেশে পোশাক শ্রমিকরা অধিকার বঞ্চিত হচ্ছেন। তারা ন্যায্য মূল্য, ক্ষতিপূরণ এবং বিচার পাচ্ছেন না। তদুপরি ভয় এবং নিপীড়নের পরিবেশ থেকে কাজ করতে হচ্ছে, এমনটি বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব দাবি করেছে সংস্থাটি। সেখানে রানা প্লাজা ধস, আশুলিয়া তাজরিন ফ্যাশনে আগুনে শ্রমিকদের প্রাণহানি সহ বেশ কয়েকটির প্রসঙ্গ টেনে আনা হয়। এছাড়া কয়েকজন শ্রমিক নেতার বক্তব্য সংযুক্ত করে দেশে চলমান পরিস্থিতির ইঙ্গিত করা হয়। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, কারখানাগুলো একের পর এক মানবাধিকার লঙ্ঘন করলেও তাদের দায়মুক্ত থাকছেন। রানা প্লাজা ধস, আসলে তাজরিন ফ্যাশনে আগুনে শ্রমিকদের প্রাণহানির বিষয়টি উদাহরণস্বরূপ বলা যেতে পারে। সবচেয়ে ভয়াবহ ছিল রানা প্লাজা ধস। এ ঘটনায় 1100 জনেরও বেশি পোশাক শ্রমিক নিহত হয়েছিলেন। আহত হয়ে কষ্টে দিন পার করছেন বহু শ্রমিক। ওই ট্র্যাজেডির 11 বছর পূর্ণ হলেও শ্রমিকরা প্রকৃত ক্ষতিপূরণ এখনও পায়নি। তেমনি তাজরিন ফ্যাশনে আগুনে 112 জন নিহত হন। এসব প্রাণহানি কর্তৃপক্ষের নজরদারির অভাবে হয়েছে, যা ব্যবসা সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনেরই উদাহরণ। এই দুই ঘটনায় ক্ষতিপূরণের মামলা করেছিল বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এবং অন্যান্য এনজিও, কিন্তু তার সঠিক সুরাহা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে পোশাক শ্রমিকরা যখন নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করে, তখন তাদের দমন পীড়ন করা হয়। গত বছর মজুরি বৃদ্ধির আন্দোলনে শক্তি প্রয়োগ করে স্থানীয় প্রশাসন তারা অনেককে গ্রেপ্তার করে। প্রতিবেদনে নিপীড়নের মাত্রা বোঝাতে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি শহীদুল ইসলাম নিহতের ঘটনা তুলে ধরা হয়। বলা হয়, পোশাক শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের চেষ্টা করলে হামলায় তিনি নিহত হন। একই বছরের অক্টোবরে নভেম্বরে ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের সময় আরও অন্তত 4 জন পোশাক শ্রমিক নিহত হন। অ্যামনেস্টির হিসাবে 2023 সালের আন্দোলনের পর থেকে পোশাক শ্রমিকদের বিরুদ্ধে অন্তত 35টি মামলা করা হয়েছে। এতে 161 পোশাক শ্রমিক সহ 35,900 থেকে 44,450 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। 35টি মামলার মধ্যে 25টি এমন সব পোশাক কারখানা রয়েছে যেগুলো বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে। এসব মামলায় অন্তত 131 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি প্রধান ট্রেড ইউনিয়ন নেতা রয়েছেন। বেশিরভাগই জামিনে মুক্ত পেলেও ট্রেড ইউনিয়ন নেতা আমজাদ হোসেন জুয়েল সহ বেশ কয়েকজন বারবার জামিন নাকচ করে দিয়েছে। তাদের বিরুদ্ধে ভাঙচুর, অবৈধ সমাবেশ, আঘাত, দাঙ্গা সৃষ্টি, কারখানা প্রাঙ্গণে অবৈধ প্রবেশ এবং সম্পত্তির ক্ষতির অভিযোগ আনা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন শ্রমিক আমিন হকের সঙ্গে কথা বলেন।
তিনি সংস্থাটিকে জানান, বছরের পর বছর প্রতিবাদী শ্রমিকদের আদালতে হাজিরা দিতে হয়। তা করতে ব্যর্থ হলে জামিন বাতিল হতে পারে। মামলার জটিলতায় মজুরি হ্রাসের পাশাপাশি তাদের চাকুরি ঝুঁকির মধ্যে পড়েছে। এতে তাদের আর্থিক প্রভাবগুলো ব্যাপক। এরই পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ নিশ্চিত, তাদের উপর দমন-পীড়ন বন্ধ, মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি। লুটপাট তন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে রাশেদ প্রধান। 12 দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের উন্নয়নে কাজ করে শ্রমজীবী মানুষ আর ভোগবিলাসে মগ্ন থাকে সরকারের লুটেরা। এই লুটপাট তন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে। শ্রমজীবী মানুষের বাঁচার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় শ্রম দেবে শ্রমিক আর মুনাফা খাবে সরকারি সিন্ডিকেট। এভাবে শ্রমিক অধিকার বাস্তবায়ন হবে না। বিকেলে রাজধানীর আসাদ গেটের জিইউপি মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার মুখে মুখে উন্নয়ন আর তলে তলে হরিলুট করে দেশের 12টা বাজিয়েছে। বাংলাদেশি ব্যাংক সহ অন্য ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন? বিদেশি ঋণের বোঝা মাথায় নিয়ে আজ দেশের মানুষকে ভাতে মারা ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, দেশের মানুষের আজ কোনো অধিকার নেই, তাদের ভোটের অধিকার নেই, কথা বলবার অধিকার নেই। তাই মানুষের অধিকার আদায়ের জন্য শেখ হাসিনার সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এজন্য চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে। শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কি হয়? গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জেলা নির্বাচন প্রসঙ্গটি আলোচনাই হয়নি। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌশলগত অবস্থান গ্রহণ করে কেবল সাংগঠনিক বিষয় আলোচনার জন্য নির্দেশনা দেন। ফলে আওয়ামী লীগের কোনো নেতাই আর উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি আলোচনায় নিয়ে আসেননি। আওয়ামী লীগের কেন্দ্রীয় বৈঠকে উপস্থিত অন্তত 2 জন নেতা বলেছেন, আগামী 23শে জুন দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী কিভাবে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা যায়, 21 থেকে 23শে জুন পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালা করা এবং শেষ দিন বড় সমাবেশ করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এবার আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে করবে, সেই প্রসঙ্গটি সামনে নিয়ে আসা হয়। আর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা করেই উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি সামনে আনেননি বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তাই বলে আওয়ামী লীগ সভাপতি যারা উপজেলা নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গ করেছেন, দলের নির্দেশনা অমান্য করে আত্মীয় স্বজনদের প্রার্থী করেছেন, তাদের ক্ষমা করে দিয়েছেন বলে মনে করলে ভুল ভাবা হবে। বিএনপিতে সিদ্ধান্ত নেওয়া হয় হঠকারীভাবে। যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদেরকে বহিষ্কার করে সবকিছু শেষ করে দেওয়া হয়। কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করেন রাজনৈতিক প্রজ্ঞায়, ধীরস্থিরভাবে এবং আস্তে আস্তে। জাতীয় সংসদে একবার সুরঞ্জিত সেন গুপ্ত বলেছিলেন যে, বাঘে ধরলে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা যাকে ধরে তাকে ছাড়ে না। যারা উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বজনদের প্রার্থী করেছেন, তারা দীর্ঘমেয়াদী প্রায়শ্চিত্ত ভোগ করবেন। আওয়ামী লীগের রাজনীতিতে তারা শেখ হাসিনার কালো ডায়েরিতে নাম লিখিয়েছেন। শেখ হাসিনার কালো ডায়েরিতে নাম লেখালে রাজনৈতিক পরিণতি কি হয় তা অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়। 1-11 সময় যারা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন, সেই সমস্ত ডার্ক সাইডের নেতাদের কাউকেই তিনি দল থেকে বহিষ্কার করেননি, কিন্তু দলে তাদের অকার্যকর করেছেন, নিষ্ক্রিয় করেছেন, তাদের প্রায়শ্চিত্ত উপলব্ধি করবার পথ প্রশস্ত করে দিয়েছেন। এটাই শেখ হাসিনার রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা 1-11 পর সংস্কারপন্থীদেরকে 2 ভাগে ভাগ করেছিলেন। যারা কম সংস্কারপন্থী ছিলেন, কম ষড়যন্ত্র করেছেন, তাদেরকে তিনি নির্বাচনে মনোনয়ন দিয়েছেন, প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছেন। তাদের অনেক হেভিয়েট নেতাকে প্রেসিডিয়াম থেকে সরিয়ে উপদেষ্টা পরিষদের অলংকারিত পদে শাস্তি দিয়েছেন। এই শাস্তি দল থেকে বহিষ্কারের চেয়েও ভয়ঙ্কর। তিনি রাজনীতিতে নতুন করে বিদ্রোহ বা বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ দেননি, বরং দলে তাদেরকে শাস্তি দিয়ে দলের ঐক্য অটুট রেখেছেন। আর দ্বিতীয় প্রকার যারা ছিলেন 1-11 সময়ের সংস্কারপন্থীর মূল হোতা, তাদেরকে তিনি মনোনয়ন দেননি। মনোনয়ন না দিয়ে তাদেরকে দলে নিষ্ক্রিয় করেছেন। এদের মধ্যে অনেকেই মনোনয়ন না পেয়ে আবার আওয়ামী লীগ থেকে বেরিয়ে নতুন দল করেছে, কিন্তু রাজনীতিতে জীর্ণশীর্ণ ভিখারিতে পরিণত হয়েছে। এটাই শেখ হাসিনার কৌশল। কাজেই এবার যারা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন, তারা আসলে আওয়ামী লীগের সিদ্ধান্তই লঙ্ঘন করেনি, তারা শেখ হাসিনার সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন। শাস্তি তাদের পেতেই হবে। তবে তারা কবে কিভাবে পাবেন তা দীর্ঘমেয়াদে তাদের কি হবে সেটি একটি বড় প্রশ্ন। কারণ যারা আত্মীয় স্বজনকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী করেছেন, তারা অবশ্যই আওয়ামী লীগ সভাপতির কালো খাতায় নাম লিখিয়েছেন। শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে কি হয় তা অতীত অনেক নেতাই উপলব্ধি করেছেন। অনেকের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। বহিষ্কার হলে একজন রাজনৈতিক নেতা পরিত্রাণ পায়, নির্বাণ লাভ করে, কিন্তু নতুন সুযোগ পান অন্য কিছু করবার। কিন্তু একজন রাজনৈতিক নেতা যখন দলে উপেক্ষিত হন, অনাভূত হন, পরিত্যক্ত ঘোষিত হন,
তখন তার রাজনৈতিক জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আর শেখ হাসিনার কালো খাতায় নাম লেখালে রাজনৈতিক জীবন দুর্বিষহ হতে বাধ্য। হবিগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে প্রাইভেট কারের 5 জন নিহত। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়িতে থাকা নারীসহ 5 জন নিহত হয়েছেন। বুধবার রাত 1টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নিহত সবাই বরিশাল এবং তারা ঢাকায় থাকেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ ওসি বদরুল করিম জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক ও কার জব্দ করা হয়েছে, তবে ট্রাক চালককে খুঁজে পাওয়া যায়নি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে অভ্যুতভাবে হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে কলম্বিয়া। বুধবার মহান মে দিবস উপলক্ষে দেশটির রাজধানী বোগাতায় এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আন্তর্জাতিক শ্রম দিবসে রাজধানী বোগাতায় সমর্থকদের সঙ্গে র্যালিতে অংশ নেন পেট্রো। শোভাযাত্রা শেষে প্লাজা দে বেলিভারে ভাষণ দেন গুস্তাভো পেট্রো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে পেট্রো বলেন, গাজায় যা হচ্ছে সেসব দেখার পর কোনো দেশ এই ইস্যুতে নিষ্ক্রিয় থাকতে পারে না। ফিলিস্তিনিদের মৃত্যু মানে মানবতার মৃত্যু। আমরা এই মানবতাকে মরতে দেব না। কলম্বিয়ার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আজ আপনাদের বলতে চাই, আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছি এবং আগামীকালই এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এমন কোনো রাষ্ট্রের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখতে পারি না যে দেশের সরকার গণহত্যার নির্দেশ দেয়। এ সময় আন্তর্জাতিক আদালতের মামলায় দক্ষিণ আফ্রিকার পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এই ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে গুস্তাভো পেট্রো ইহুদি বিদ্বেষী এবং ঘৃণায় পরিপূর্ণ বলে উল্লেখ করেছেন।